The reading exercise and which is expected to be another boring class, তাই তো? No নাকি yes পড়া যাচ্ছে পেছনটা? দাঁড়া, এটা একটু বড় পড়া সম্ভব। Yes. So today we will start talking about law. Last day we were talking about power, and I guess the concept of power is powerfully clear, তাই তো? নাকি powerlessly clear, powerlessly unclear, কোনটা? Powerfully clear. Okay, we'll have an exam then. And yesterday we also had an introductory class about law, authority and legitimacy, right? And we talked about how at least authority and legitimacy are closely interrelated. মনে পড়ছে যে কিভাবে এই দুটো ভীষণভাবে কানেক্টেড। অ্যান্ড ল হচ্ছে সেই জিনিসটা যেটা এই অথরিটি এবং লেজিটিমেসিকে লেজিটিমেট হয়ে উঠতে সাহায্য করে কোনো একটা অথরিটিকে। নাও অ্যানথ্রোপোলজি, ইন অ্যানথ্রোপোলজিক্যাল ডিসকোর্স ল ইজ ব্রডলি কনসিডার্ড as a body of rules of conduct recognized as a binding by particular community or state. Exactly এইটাকেই একটু অন্যরকম ভাবে গতকাল আমি বলেছিলাম। So it should be codified, it should be written, it should be there to govern a particular society. একটা সমাজকে পরিচালনা করার জন্য we need law. 19th century theorists of social evolution often interpreted law as a marker of civilization. Now here comes the question of Western bias. So when we talk about 19th century evolutionists, 19 শতকের যে বিবর্তনবাদীরা যেমন টাইলর, মর্গ্যান, স্পেন্সার, হেনরি মেইন এটসেট্রা, এদের বক্তব্য ছিল যে যে সমাজে ল আছে সেই সমাজটায় সভ্যতা আছে, যে সমাজে ল নেই সেই সমাজে সভ্যতা নেই। ঠিক আছে, এখন ল বলতে তারা যেটা বুঝতে পারছিলেন সেটা হচ্ছে এগেইন লিখিত আকারের ল, যেটা আমরা গতকাল আলোচনা করেছি, তুই ছিলি না। লিখিত আকারের লর বাইরেও অনেক কিছু থাকে। হ্যাঁ, এই যে ধর আমি ক্লাসে আসলে পরে তোরা দাঁড়িয়ে পড়িস, এটা কোথাও লেখা নেই নাকি ছিল লেখা আমি জানি না, লেখা ছিল কলেজে ঢোকার সময় এরকম করে একটা লেখা ছিল যে আমাদের তোরা সই টই করেছিস, স্যার আসলে দাঁড়াবে, স্যারের সামনে গালাগাল দেবে না, ছিল? রাইট, ইটস আনকোডিফাইড, এটা আমরা ছোটবেলা থেকে শিখেছি। অ্যান্ড ইট ইজ কাইন্ড অফ এ স্যাংশন, যেটা আমরা গতকাল আলোচনা করছিলাম। তার মানে হচ্ছে যে এইগুলোও তো আসলে ল, এগুলোও তো আসলে গভর্ন করে। তো এগুলোর কথা এনারা বলেননি 19th century evolutionists. So they are more focused about law in western sense. পশ্চিমী সভ্যতায় ল যেরকম বা বর্তমানে আমাদের দেশে ল যেরকম, সেই রকমভাবেই তারা লকে দেখছিলেন। ঠিক আছে, ফর এক্সাম্পল Sir Henry Maine theorized that as societies transitioned from kinship based to territorially based structures, the nature of law changed accordingly, from being rooted in status to being governed by contract. A society moving from status to contract, it has been discussed widely before. যদি তোদের মনে থাকে, মনে না থাকলে আমি ছোট করে বলছি যে হেনরি মেইন বলেছিলেন যে অল অফ দেম আর ইভলিউশনিস্টস। তারা মনে করেন যে সমাজে বিবর্তন হয়েছে এবং সামাজিক বিবর্তনকে ব্যাখ্যা করার জন্য হেনরি মেইন বলেছিলেন যে সমাজ একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে উন্নীত হয়েছে, ফ্রম ওয়ান স্টেপ টু অ্যানাদার ইট হ্যাজ জাম্পড। এবং এই জাম্পটাকে হেনরি মেইন বলেছিলেন যে এই জাম্পটা হচ্ছে আ সোসাইটি হুইচ ইজ অর্গানাইজড বাই স্টেটাস টু আ সোসাইটি হুইচ ইজ অর্গানাইজড বাই কন্ট্রাক্ট। স্টেটাস মানে কি? স্টেটাস মানে একটা মানুষের সমাজের পজিশন কি সেটা দিয়ে সমাজ নিয়ন্ত্রিত হবে না। ফর এক্সাম্পল, তুমি যদি তোমার পরিবারের কথা ভাবো, আওয়ার ফ্যামিলিজ আর মোস্টলি রুলড বাই স্টেটাস। মোস্টলি রুলড বাই স্টেটাস মানে ধর তোর সমাজে তোর পরিবারে একটা ফাইনাল ওয়ার্ড দেওয়ার একটা লোক থাকে, যে বলবে তার মুখের ওপরে আর কেউ বলবে না। ইট ইজ দেয়ার অলমোস্ট ইন এভরি ফ্যামিলি, রাইট? এই ফাইনাল ওয়ার্ডটা কে দেবে সেটা পাল্টায়, এরকম নয় যেটা ফিক্স থাকে, সেটা পাল্টাতে পারে, ওভার দ্য জেনারেশন পাল্টে যেতে পারে। বাট এইটা ইউজুয়ালি ইজ এ সিনিয়র মেম্বার, যে একটু বয়োজ্যেষ্ঠ মানুষ, তার কথা কেউ ফেলে না। বোঝাতে পারছেন? তাহলে এই যেটা লোককে, যে তোর পরিবারের হচ্ছে বড় বয়োজ্যেষ্ঠ হেড অফ দ্য ফ্যামিলির মতো করে তুই ট্রিট করছিস, তাকে তুই এই পজিশনটা দিচ্ছিস বিকজ অফ হিজ স্টেটাস।
ইউ ডোন্ট হ্যাভ আ কন্ট্রাক্ট দেয়ার। এবার তুই এই ব্যাপারটাই কলেজে নিয়ে চলে আয়। এই কলেজে কি হবে, কি সিদ্ধান্ত নেওয়া হবে, তার ফাইনাল ডিসিশনটা কি করে নেওয়া হয় বলে তোদের মনে হয়? কি করে নেওয়া হয়? এই কলেজের ধর মনে করে এই কলেজে কোন সেমিনার হবে কিনা, হ্যাঁ, বা আমরা ক্যান্টিনে কি খাবার পেতে পারি, হ্যাঁ, বা ধর আমাদের কোন সময় ইন্টারনাল পরীক্ষাটা হবে, এগুলো কি করে সিদ্ধান্ত নেওয়া হয়? কি মনে হয়? প্রিন্সিপাল নিয়ে নেয়? হ্যাঁ, অথরিটি তো সবাই, মানে বর্তমানে পশ্চিমবঙ্গের কলেজে সবাই অথরিটি, সেটা ছেড়ে দেয়। কিন্তু সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে দে উইল বি মিটিং বিটুইন দ্য ফ্যাকাল্টিস অ্যান্ড দে উইল ডিসাইড। অ্যান্ড সামটাইমস কখনো কখনো যেটা করা হয় সেটা হচ্ছে ছোটো ছোটো কমিটি বানিয়ে দেওয়া হয়। না, ফর এক্সাম্পল তোদের ইন্টারনাল পরীক্ষাটা কবে হবে, ইন্টারনাল এক্সামটা কবে হবে, সেই ডিসিশনটা সব টিচাররা নেয় না। সেই ডিসিশনটা নেওয়ার জন্য উই হ্যাভ এ ইন্টারনাল এক্সামিনেশন কমিটি। তারা বসবে, তারা দেখবে যে বছরের পুরো রুটিনটা কীরকম, কোন সময় তোদের এন্ড সেমিস্টার এক্সাম হতে পারে, কোন সময় ক্লাস শুরু হচ্ছে, সেখান থেকে দে উইল মেক আ রেশনাল ডিসিশন। তার মানে বুঝতে পারছি এখানে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু একটা লোক বলে দিলে হয়ে গেল তা নয়। সো হিয়ার ডিসিশনস আর মেড কন্ট্রাক্ট, থ্রু কন্ট্রাক্ট। এটা হচ্ছে বিকজ হিয়ার দ্য ইনস্টিটিউশন ইজ রানিং ইন টার্মস অফ কন্ট্রাক্ট। তোর সঙ্গে আমার একটা চুক্তি আছে যে আমি এখানে পোস্টেড, এখানে পড়াবো বলে, আর তুই এখানে পড়বি বলে পোস্টেড। এবার ধর তুই বা আমি যদি আমরা নিজেদের কাজ ঠিক মতো না করি, তাহলে আমাদের অপশান আছে একজন আরেকজনের বিরুদ্ধে স্টেপ নেওয়ার। মানে ধর তোরা যদি রেগুলার কলেজে না আসিস, ক্লাস না করিস, তাহলে আমরা তোদেরকে পরীক্ষা দেওয়ার থেকে আটকে দিতে পারি। এই প্রভিশনটা আছে। কেন? বিকজ ইটস এ কন্ট্রাক্ট। বুঝাতে পারছেন? আবার একই রকমভাবে আমি যদি মাসের পর মাস ক্লাস না নিই, তাহলে তোরাও আমার এগেনস্টে স্টেপ নিতে পারি যে স্যার ক্লাস নেন না, দিনের পর দিন ক্লাস নেন না, ক্লাস হয় না, সিলেবাস শেষ করেন না, এটসেট্রা এটসেট্রা। বোঝাতে পারছেন? সো হিয়ার কামস আ কন্ট্রাক্ট। এবার হেনরি বেইন বলছেন সমাজ একটা সময় পুরোপুরি স্টেটাস বেসড ছিল, কিনশিপ বেসড ছিল, হ্যাঁ, আত্মীয়তার বন্ধন দিয়ে পুরো সমাজ পরিচালিত হতো। পরবর্তীকালে সমাজ স্টেটাস বেসড থেকে কন্ট্রাক্ট বেসড হয়ে গেছে, এবং তার ফলে নিয়মগুলো, লগুলো পাল্টে গেছে ফ্রম স্টেটাস বেসড ল টু কন্ট্রাকচুয়াল ল। সিমিলারলি ইমাইল দুরখাইম, আরেকজন বিখ্যাত সোশিওলজিস্ট, আর্গিউড দ্যাট প্রিমিটিভ, এখানে প্রিমিটিভ মানে কিন্তু কোনো কম্প্যারিজন করে বলা হচ্ছে না, এখানে দুরখাইম তার সময় প্রিমিটিভ শব্দটাকে যেভাবে ব্যবহার করতেন আমরা এখন সেরকমভাবে ব্যবহার করতে পারি না। আমরা বলতে পারি না যে কোনো একটা সমাজ পিছিয়ে পড়া, because of cultural relativism, right? We cannot judge any society as a backward or forward. But here when Durkheim is using the word primitive, we must understand যে উনি যেটা বলতে চাইছেন pre-modern, pre-capitalist, pre-industrial society. ঠিক আছে? Held together by mechanical solidarity, where all individuals were largely similar. এখানে employed repressive law to maintain cohesion. এটা খুব ভালো করে বলছে। দুরখাইমও একটা এভলিউশনের কথা বলছেন। উনি বলছেন যে সমাজ, এই প্রিমিটিভ সোসাইটি মানে প্রি ইন্ডাস্ট্রিয়াল, প্রি কন্ট্রাকচুয়াল সোসাইটি, এই সোসাইটিগুলোতে সোসাইটিটা চলতো বাই সামথিং নোন অ্যাজ অর মেকানিক্যাল সলিডারিটি। মেকানিক্যাল সলিডারিটি বলতে উনি কি বলতে চাইছেন? সলিডারিটি মানে একসঙ্গে থাকা, মেকানিক্যাল মানে যন্ত্রের মতো, যন্ত্রের মতো একসঙ্গে থাকা। এটা বলতে উনি কি বলতে চাইছেন? উনি বলছেন ইন্ডিভিজুয়ালস ওয়ার লার্জলি সিমিলার, সবাই মোরালেস একই রকম। মানে ধরো একটা সমাজ, তোরা ওই সিনেমাটা দেখেছিস, ওই সিনেমার ওই অংশটা আমি তোদেরকে দেখিয়েছিলাম, গডস মাস্ট বি ক্রেজি। সেখানে কি খুব একটা তুই আলাদা দেখতে পাচ্ছিস? প্রত্যেকটা লোক মোরালেস একই কাজ করছে। তাদের জীবনে একটাই কাজ, সেটা হচ্ছে কিছু খাবার সংগ্রহ করে আনা, জলের ব্যবস্থা করা, সন্ধেবেলা বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করা। ইভেন জেন্ডার ডিভিশন অফ লেবার হুইচ ইজ ইউনিভার্সাল। জেন্ডার ডিভিশন অফ লেবার মানে কি? ছেলেদের কিছু কাজ, মেয়েদের কিছু কাজ সমাজ ভাগ করে দিয়েছে। সেই জেন্ডার ডিভিশন অফ লেবারটাও অতটা প্রকট নয়। ছেলেরাও যে কাজ করছে, মেয়েরাও সে কাজই করছে। হ্যাঁ, এরকম নয় যে মেয়েরা হচ্ছে শুধুই বাড়িতে বসে রান্না করছে, মানে রান্নার কনসেপ্টটাই আমরা দেখতে পাই। মনে পড়ছে সিনেমাটা সিনটা। তাহলে ওই রকম একটা সমাজে এভরিবডি ইজ অলমোস্ট আ রেপ্লিকেশন অফ অ্যানাদার পারসন। সবাই একই কাজ করছে। আমাদের সমাজে কি তা করছে? তুই যা কাজ করিস আমি তাই কাজ করি?
যে বাসটায় করে এসেছি সেই বাসের কন্ডাক্টর ড্রাইভার সেই কাজ করে না। ইভেন ওই বাসটায় যতগুলো লোক এসছে প্রত্যেকের মধ্যেই অনেক ধরনের কাজ তারা করে, প্রত্যেকের বিভিন্ন ধরনের স্পেশালাইজেশন আছে, তাকে অন্য কাজ করতে দিলে সে পারবে না। কারণ আমাকে যদি কালকে থেকে বলা হয় যে ভাই পড়ানোর আর দরকার নেই, কাল থেকে তুমি বাসের কন্ডাক্টরই করো, আমি পারবো না। নট বিকজ অফ মাই ফিজিক্যাল এবিলিটিস, আমি হিসেবেই রাখতে পারবো না। ওই 5 টাকা 10 টাকা নিয়ে গুনে গুনে রাখা ওটা আমি পারবো না, ওটা আমার প্র্যাকটিস নয়। আমি শারীরিকভাবে বলছি না, কিন্তু ফিজিক্যাল টেন্ডেন্সি তো বটেই। কিন্তু ওই যে একটা লোককে আমি টাকা দিচ্ছি, ব্যালেন্স করে নিচ্ছি, 4টা লোককে টাকা দিচ্ছি, ভিড় সামলাচ্ছি, পেছনে চলে যান, এটা আমার দ্বারা হবে না। ইট রিকোয়ার্স এ স্কিল, বুঝতে পারছি। কিন্তু ওই ধরনের সমাজে দুর্খাইম বলছেন অল অফ দেম আর মোর অর লেস সিমিলার অ্যান্ড দে মেইনটেইন দেয়ার সলিডারিটি মেকানিক্যালি। এবং এই ধরনের সমাজে অ্যাকর্ডিং টু দুর্খাইম খুব শক্তিশালী রিপ্রেসিভ লয়ের প্রয়োজন হয়। রিপ্রেসিভ ল, তোমায় যা বলা আছে তার বাইরে অন্য কিছু করলে পরে তোমার এগেনস্টে ভয়ঙ্কর স্টেপ নেওয়া হবে, মেরেও ফেলা হতে পারে। দ্যাট ইজ আ ভেরি স্ট্রং ল, বোঝা যাচ্ছে। তারপরে কি বলছে, ইন কন্ট্রাস্ট, এটার বিপরীতে কমপ্লেক্স সোসাইটিস, জটিল সমাজ যেমন আমাদের সমাজ, কমপ্লেক্স সোসাইটিস বাউন্ড বাই অর্গ্যানিক সলিডারিটি, আওয়ার সোসাইটিস আর বাউন্ড বাই অর্গ্যানিক সলিডারিটি। সেটা কি আমি বলছি, অ্যান্ড ক্যারেক্টারাইজড বাই ফাংশনাল ইন্টারডিপেন্ডেন্স, adopted restitutive legal systems administered by specialized institutions while these specialized institutions, এখানে কি বলছে, এখানে বলছে যে আমাদের সমাজে যেহেতু প্রত্যেকটা লোকের স্পেশালাইজেশন রয়েছে, তার ফলে আমরা কেউ আরেকজনের কাজটা হুবহু নকল করি না। করি কি আমরা আরেকজনের কাজ হুবহু নকল করি না, একদমই করি না। আমরা আমাদের এক একজনের এক একটা কাজ রয়েছে, এবং সেই কাজটা যদি আমরা ঠিকঠাক মতো না করি তাহলে সমাজটা চলবে না, এটা আমরা জানি। দ্যাট ইজ ওয়াই ইট ইজ নোন অ্যাজ হোয়াট, অর্গ্যানিক সলিডারিটি। অর্থাৎ তোমার শরীরটাকে যদি তুমি মনে করো, ইফ ইউ থিঙ্ক অফ ইউর বডি, তোর হার্ট যা কাজ করে, তোর লিভার কি তাই কাজ করে, তোর কিডনি কি তাই কাজ করে, করে না। তার মানে প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশন আছে। এবার তুই মনে কর তোর হার্ট একটা লোক, লিভার একটা লোক, কিডনি একটা লোক, পাকস্থলী একটা লোক, দুটো লাংস হচ্ছে দুটো লোক। তাহলে এই প্রত্যেকটা লোক আলাদা আলাদা নিজেদের কাজ, মনে কর আজকে হার্ট বললো ভাই আমি আজকে কাজ করবো না, ভালো লাগছে না, তাহলে কি হবে? বা কিডনি বলে যে আমি আজ থেকে ছেড়ে দিচ্ছি, আর পারছি না, তাহলে কি হবে? বোঝা যাচ্ছে? সো দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ অর্গ্যানিক সলিডারিটি। ওই জন্যই অর্গ্যানের কথা বলা হচ্ছে, অর্গ্যান সিস্টেমের মতো। তাহলে এখানে লজ আর লেস রিপ্রেসিভ and more about controlling the behaviors, এবং সেই কন্ট্রোলিংটা কি করে করছে, কন্ট্রোলিংটা করছে বাই ইনস্টিটিউশনস। আমাদের এখানে নানা ধরনের প্রতিষ্ঠান আছে, এই মডেলে এরা ব্যাখ্যা করতে চাইছে। ঠিক আছে, এই জিনিসটাই অ্যাকচুয়ালি ইভলিউশনারি থিওরিজ অফ ল, যেটা এইমাত্র আমি বললাম। তারপরে আসছে ইনস্টিটিউশনাল অ্যান্ড ফাংশনাল ডেফিনিশনস। লিগাল অ্যানথ্রোপোলজি, এটা কে দিয়েছে? পার ডিপার্টমেন্ট, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। খবরের কাগজ পড়তে হবে। ওকে, সো লেট আস স্টার্ট উইথ ইনস্টিটিউশনাল অ্যান্ড, এই মৌমিতাদি তোমাকে ফোন করেছিল শাওনা? হ্যাঁ, ইনস্টিটিউশনাল পার্সপেক্টিভ। এখানে কি বলছে, স্কলার্স লাইক র্যাটক্লিফ ব্রাউন অ্যান্ড হোয়েবল emphasized coercive authority as the essence of law. কোয়ার্সিভ মানে কি, কোয়ারশন মানে কি জানো? কোয়ারশন মানে তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে দিয়ে কিছু করিয়ে নেওয়া, দ্যাট ইজ কোয়ারশন। এই ধর খবরের কাগজটা আসলো, তোদের পড়তে ইচ্ছে করছে না, এবার ধর আমি এসেছি বলে আই পদারা পড়েছি, আমি পড়া ধরবো, আমিও পড়ছি, তা তোকে পড়তেই হচ্ছে। ওরে বাপরে বাপ, আমরা অনেক কাজে অ্যাকচুয়ালি ইচ্ছের বিরুদ্ধে করি। যেমন আমি জানি তোদের অনেকেরই পড়তে ভাল লাগে না, অথবা সবগুলো জিনিস ভাল লাগে না, হয়তো 4টে জিনিস ভাল লাগে, 3টে ভালো লাগে না, এরকম তো হয়। হ্যাঁ, সব স্যার ম্যামের ক্লাস করতে ভাল লাগে না, সব স্যার ম্যামের সব ক্লাস ভাল লাগে না, হ্যাঁ, সব ধরনের কথা শুনতে ভাল লাগে না, কিন্তু শুনতে হয়। তার মানে দ্যাট ইজ, এই যে শুনতে হয়, এই যে করতে হয়, দিস ইজ কোয়ারশন। ওয়েন ইউ হ্যাভ টু ডু সামথিং এগেনস্ট ইউর উইল। ভেবে দেখ, ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত বেশিরভাগ কাজই আসলে এগেইনস্ট দ্য উইল। এই জন্য আমি বলেছিলাম যে আমাদের থেকে ব্লু হোয়েলরা অনেক বেশি আনন্দে আছে। মানে আমাদের বয়সে একটা নীল তিমি, তোর বয়সী, আমার বয়সে না, আমার বয়সে বুড়ো হয়ে গেছে, তোর বয়সে একটা নীল তিমি কি করছে? সে তো পুরো বিভিন্ন মহাসাগরে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে, তার তো পাসপোর্ট ভিসাও লাগছে না,
না তাকে ক্লাসে বসে পড়াশোনা করতে হচ্ছে। আমাদের জন্য এটা খুব খারাপ। যাই হোক, এরা কি বলছে? এরা বলছে ল ব্যাপারটা হচ্ছে সোশ্যাল কন্ট্রোল থ্রু দ্য সিস্টেম্যাটিক অ্যাপ্লিকেশন অফ ফোর্স অফ পলিটিক্যালি অর্গানাইজড সোসাইটি। এটা কি আমায় ব্যাখ্যা করতে হবে? সোশ্যাল কন্ট্রোল, সামাজিক নিয়ন্ত্রণ, থ্রু দ্য সিস্টেম্যাটিক অ্যাপ্লিকেশন, যা খুশি নয়। হ্যাঁ, সিগন্যাল ভায়োলেট করলে 500 টাকাই ফাইন, 1000 টাকা চাইলে তুই উল্টে 4টে গাল দিয়ে দিতে পারিস। ইয়ার কি পেয়েছো? হ্যাঁ, 500 টাকা ফাইন আমি জানি। সো ইউ নো দ্য ল। সিস্টেম্যাটিক অ্যাপ্লিকেশন অফ ফোর্স, এখানে ফোর্সের ব্যাপার আছে, অফ পলিটিক্যালি অর্গানাইজড সোসাইটি, যে সমাজটা রাজনৈতিকভাবে অর্গানাইজড। ঠিক আছে? While Webel defined it as the legitimate use of physical coercion by a socially authorized agent, very important definition, legitimate use of physical coercion, অর্থাৎ ধর তুই মিছিল করে যাচ্ছিস, আমি একটা লাঠি নিয়ে দাম করে মেরে দিলাম, তাহলে কার জেল হবে? তোর হবে না আমার হবে? তোরা মিছিল করে যাচ্ছিস, সুমন স্যারের মুন্ডুপাত করতে হবে, এই বলে একটা মিছিল বার করতে, মোর্চা বেরিয়েছে তার। এবার আমি হেভি রেগে গেছি, আমি গিয়ে ধাম করে লাঠি দিয়ে মারুফার পিঠে একটা বাড়ি দিয়ে দিলাম, তাহলে কার অন্যায় হলো? মানে কাকে শাস্তি পেতে হবে? আমাকে শাস্তি পেতে হবে। লজ্জা পাচ্ছিস কেন? আমি অন্যায় করলে আমাকেই শাস্তি পেতে হবে। কিন্তু এটাই মনে করে একটা পুলিশ করতো, তা পুলিশের কি কিছু হবে? হবে না। কেন হবে না? একই কাজ করেছে, ও লাঠি দিয়েই মেরেছে, আমিও লাঠি দিয়েই মেরেছি, তাহলে পুলিশের হবে না, আমার কেন হবে? এই জায়গায় লেজিটিমেসি। এখানেই বলা হচ্ছে লেজিটিমেট ইউজ অফ ফিজিক্যাল কোয়েরশন বাই এ সোশ্যালি অথরাইজড এজেন্ট। তার কাছে এই অথরিটি আছে লাঠি চালানোর, আমার কাছে নেই। হ্যাঁ, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেগুলো ভালো জিনিস সেগুলোর জন্য আবার অথরিটিও লাগে না। ধর পুলিশ যদি একদিন এসে বলে যে স্যার আমি আপনার একটা ক্লাস নেব, আমি বলতে পারবো না যে বেরিয়ে যান এখান থেকে, যান, আপনাকে আমি এক্ষুনি জেলে পুরে দিচ্ছি। ক্লাস নেওয়ার কোনো অপরাধ নেই, তাই না? না জানলেও পড়িয়ে দেওয়া যায়। Komarov and Roberts have since critiqued these views as culturally narrow. সেটা ছেলেদের ক্রিটিসিজম আছে। ফাংশনালিস্ট পার্সপেক্টিভ, আমরা জানি ফাংশনালিজমের সবচেয়ে বড় প্রণেতার নাম হচ্ছে ম্যালিনস্কি, নিশ্চয়ই মনে আছে। Inspired by Malinowski, this view considers law as a system of social control encompassing reciprocity, moral pressure and informal sanctions. এইবার দেখ, এইখানে আমাদের অ্যানথ্রোপোলজিস্টরা দে আর নাও টকিং অ্যাবাউট ইনফর্মাল স্যাংশনস, নট অনলি হোয়াট ইজ রিটেন। ইনফর্মালি যেটা আছে, ফর্মালি হয়তো নয়, ইনফর্মাল স্যাংশনস। Critics like Redfield and Eastwood argued that this broad interpretation risks non-legal norms like gossip and ostracism. ঠিক আছে, এটাতে আমরা পরে আসবো। এরপরে যে বিষয়গুলো নিয়ে লিগাল অ্যানথ্রোপোলজি ডিল করেছে, যে বিষয়গুলো লিগাল অ্যানথ্রোপোলজি ডিল করেছে, ইনফ্যাক্ট এইটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে গসিপ ইজ আ মেকানিজম অফ সোশ্যাল কন্ট্রোল, তাই না? গসিপ is a very strong mechanism of social control. ভুলভাল কথা বলা, সমালোচনা, আলোচনা, পিএনপিসি বাংলা যেটাকে বলে, বিশাল না? বিরাট স্ট্রং কন্ট্রোল। ভেবে দেখ, ধর তুই বেরোবি, আমি এই জামাটা পরে বেরোবো, না না লোকে কি বলবে। হ্যাঁ, আমি অমুক ছেলেটার সঙ্গে দেখা করতে যাবো, না 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 লোকে কি বলবে। আমি এতক্ষণ ফোনে কথা বলছি, মা কি বলবে। হ্যাঁ, বোঝাতে পারছি আমি। এবং উই অফেন ট্রাই টু মেক আওয়ার সেলফ আন্ডারস্টুড। জানো তো এই জন্য ফোনে এতক্ষণ কথা বলছিলাম, যে জানতেও চাইনি, নিজে নিজেই গিয়ে বলছিস। হ্যাঁ, আজকে না বন্ধুদের সঙ্গে দেখা করার আছে, মা এই জামাটা পরে বেরোবো, নিজে নিজেই বলছিস। তোর মার হাতে কিছু যায় আসে না, বা হয়তো বলতেনও বা হয়তো বলতেনও না, তুই আগে আগে গিয়েই বলে নিচ্ছিস। এই নিয়ে একটা মিম আছে, মিমগুলো খুব ইন্টারেস্টিং। মিমটা বলে যে লোকে কি বলবে সেটাই যদি আমরা বলি তাহলে লোকে সত্যি কি বলবে। কিন্তু এটা ঠিক যে লোকে কি বলবে, লোকে কি ভাববে, লোকে কিভাবে দেখবে, এইটা একটা বিরাট বড় মেকানিজম অফ সোশ্যাল কন্ট্রোল। অ্যান্ড ইট অফেন হ্যাঁ ঠাকুর ঘরে কে টাইপ ব্যাপার আর কি। অ্যান্ড ইট অফেন অ্যাকচুয়ালি এক্সারসাইজ আ লট অফ সোশ্যাল কন্ট্রোল। মানে ধর আমাদের মধ্যেই এটা আছে যে মানে তুমি তো স্যার, তোমাকে এটা ঠিক মানাচ্ছে না, এগুলো পাল্টায়। হ্যাঁ,
মানে স্যার হয়ে জিন্স পরে আসছি, এটা তো 30 বছর 40 বছর আগে হতো না। আরও যদি 50 বছর পিছিয়ে যাওয়া তাহলে ধুতি পাঞ্জাবি পরে আসতো সবাই। সেই সময় কেউ প্যান্ট পরে গেলে, বাবা তুই প্যান্ট পরে যাচ্ছিস, পাল্টায়। কিন্তু স্টিল ইউনো সোশ্যাল কন্ট্রোল ভায়া গসিপ ইজ আ ভেরি স্ট্রং মেকানিজম। হ্যাঁ, কি মানছিস তো এটা? হ্যাঁ, ওকে। And so these are the issues which has been studied by political anthropologists, like how disputes got resolved. এগুলো তোরা পড়ে নিবে, আমি এটা লাইন বাই লাইন বলছি না, এটা পড়লে বুঝতে পারবি। ডিসপিউট মানে ধর একটা সমাজে যদি কোনো ব্যাপার নিয়ে গন্ডগোল হয়, সেটা রিজলিউশন কী করে হয়, সেটা সলভ কী করে হয়। লিগাল প্লুরালিজম, যে একই সমাজে বিভিন্ন ধরনের লিগ্যালিটি এক্সিস্ট করতে পারে, এটা নিয়েও আমি অলরেডি আলোচনা করেছিলাম। লিগাল ফর্ম, কালচার অ্যান্ড ইন্ডিজেনাস নর্মাটিভিটি, এগুলো সব তোরা জাস্ট ছোটো ছোটো করে দেওয়া আছে, এগুলো জাস্ট পড়লেই হবে। এই অংশটা লাগবে না, এই যে এমার্জিং প্যারাডাইমস, দিস ইজ নট ফর ইউ। পড়তে পারিস, বাট তোদের পরীক্ষার জন্য এক্ষুনি লাগবে না। লেট মি গো ডিরেক্ট টু দ্য নেক্সট টপিক, which is authority. Okay, so authority নিয়ে we also had a little bit of discussions, তাই তো মনে পড়ছে? অথরিটি নিয়ে